যে শহরে দক্ষিণে পদ্মা নদী, সে শহরটি কতই সুন্দর হতে পারে। এইমাত্র আমি আলোপট্টির ঘাট দিয়ে, সামনে আলোপট্টির ঘাট, সেই ঘাট দিয়ে আমি পদ্মা নদীর চরে আমি অবস্থান করছি। এই চরে যখন বর্ষাকাল আসবে তখন এখানে পানিতে থই থই করবে, এবং আজ থেকে 25-30 বছর আগে এখানে লঞ্চ আসতো, ছোট ছোট লঞ্চ এবং মাঝারি ধরনের কিছু জাহাজ আসতো, এবং এই জাহাজে করে কিছু পণ্য এই আলোপট্টির ধার দিয়ে শহরের মধ্যে প্রবেশ করত। আজ সেই যুগ নাই, এখন আর সেই লঞ্চও আসে না, সেই জাহাজও আসে না, এখন শুধু চর আর চর। আলোপট্টি ঘাট ধরে কিছু দূর এগোতেই পদ্মা নদীর মূল স্রোতধারায় আমি চলে আসলাম। কত সুন্দর স্রোত এবং কি বিশাল নদী। এই নদীতে একসময় ওই নদীর মাঝখানে, বিশেষ করে বর্ষাকালে, এই স্রোতের ঘূর্ণিপাকে নিমিষের মধ্যে 30 থেকে 40 ফিট ডাউন হয়ে যায় মাটির ভিতরে। মানে পদ্মা নদীর তলদেশ থেকে নিমিষে 30 থেকে 40 ফিট ডাউন হয়ে যায়, আবার নিমিষে 30 থেকে 40 ফিট বালু দিয়ে আবার পূর্ণ হয়ে যায়। এটাকে বলা হয় ঘূর্ণায়মান। এটা এই পদ্মা নদীতেই বেশি হয়, কিন্তু অন্যান্য নদীতে এটা বিশেষ হয় না। বিশেষ করে আমাদের বাংলাদেশে যেখানে পদ্মা সেতু হয়েছে, সেই সেতুর আশপাশে এটা আরও বেশি হয়। সেখানে 30 থেকে 40 ফিট বা 55 ফিট পর্যন্ত নিমিষে গর্ত হয়ে যায়। সেই কারণে সেখানে পদ্মা সেতু করার সময় পিলারগুলি অনেক ডাউনে তৈরি করা হয়েছে। আপনারা হয়তো মনে করছেন আমি যেখান থেকে কথা বলছি এই পদ্মা নদীর ধার কোন শহরে। আমি রাজশাহী থেকে বলছি। আমি রাজশাহীর পদ্মা নদীর ধার থেকে আমি কথা বলছি। আজ থেকে 30 বছর আগে এই পদ্মা নদীতে পালের নৌকায় ভর্তি ছিল, পাল তোলা নৌকাতে ভর্তি ছিল, এবং বেশ 100 ফুট 200 ফিট পর পর একটা করে পাল নৌকা চলতো, এবং সেটা দেখতেও খুব ভালো লাগতো। যে সাদা, মানে এই পানির মধ্যে সাদা সাদা অংশ দূর থেকে দেখা যেত এবং দেখতে অতি চমৎকার লাগতো। আবার কিছু কিছু এলাকায় বুন টানা নৌকা ছিল। বুন টানা বলতে কি, একটা নৌকায় দড়ি বেঁধে 5-7 জন মেয়ে ঘাড়ে বুন টেনে নিয়ে চলে যেত, এক জেলা থেকে আর এক জেলা ঘাড়ে দড়ি বেঁধে নিয়ে চলে যেত হেঁটে হেঁটে। এটাকে বলা হয় বুন টানা নৌকা। সেই দিন শেষ হয়ে গেছে। তথ্য প্রযুক্তির যুগে এখন আমরা নদীর ব্যবহার আমরা কমিয়ে ফেলেছি, নৌকার ব্যবহারও আমরা কমিয়ে ফেলেছি। আগে এক জেলা থেকে আর এক জেলা, এক দেশ থেকে আর এক দেশ যেতে হলে এই নৌকার ব্যবহার প্রচলন ছিল। আমার পিছনে দেখেন, এখান থেকে রাজশাহী শহর দেখা যাচ্ছে, দূরে দেখেন রাজশাহী শহর। আমি এই যে পদ্মা নদীর ধারে আমি দাঁড়িয়ে আছি, এই পদ্মা নদী পার হয়ে গিয়ে, মানে ওই পারে গ্রামের নাম হলো, বাংলাদেশের শেষ সীমানা, শেষ গ্রাম, সেই গ্রামের নাম হলো খানচরপুর। সেই খানচরপুর হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। তারপরেই হলো ইন্ডিয়ান বর্ডার। ইন্ডিয়ার বর্ডার মানে ওই পারে হলো মুর্শিদাবাদ। ওই পার থেকে, এই পদ্মা চরের ওই পার থেকে বাংলাদেশের 2-1টি গ্রাম আছে, তারপরে মুর্শিদাবাদ শুরু হয়ে গেছে। আজকে হলো 24শে মার্চ 2025। আমি বিকালবেলায় ভিডিওটি করছি। দেখেন পদ্মার পানিগুলি নেমে গিয়ে সামনে চলে গেছে, এবং এখানে দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন, উঁচু নিচু হয়ে আছে। এগুলো এখনও কাঁচা আছে, দেখেন দেখেন, এগুলো এখনও কাঁচা আছে। আরও কিছুদিন পরে এই পদ্মা আরও সামনে চলে যাবে, আরও মোটামুটি 1/2 কিলো দূরে চলে যাবে। তারপরে জ্যৈষ্ঠ মাসের শেষের দিক থেকে এই পদ্মাতে পানি আসা শুরু করবে, আস্তে আস্তে করে পানি আসবে, এবং ভাদ্র মাসের প্রথম দিক থেকে তখন এই পদ্মার পানি ভরতে 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 একবারে শহরের শেষ সীমানা পর্যন্ত বাঁধে গিয়ে ঠেকে যাবে। পদ্মার পানি যখন বাড়বে তখন পদ্মার পানি একবারে ঘোলা হয়ে যায়। এখন যে পানির স্বচ্ছতা আছে, সেই স্বচ্ছতা পদ্মার পানি যখন বাড়বে তখন সেটা থাকবে না। তখন পদ্মাতে হরেক রকমের মাছ দেখা যাবে, বিশেষ করে ছোট মাছ, চিংড়ি মাছ, এই বড় বড় গলদা চিংড়ি পদ্মায় সেই সময় দেখা যায়। পানি যখন বাড়ে সেই মুহূর্তেই ওই গলদা চিংড়িগুলো চোখে পড়ে, এরকম মোটা মোটা ঠ্যাং, এত বড় বড় চিংড়ি সেই সময় চোখে পড়ে। আবার পদ্মার পানি যখন বেড়ে চলে যাবে, যখন একবারে বেড়ে যাবে, তখন ওই চিংড়িগুলি উধাও হয়ে যাবে। সেই চিংড়িগুলি খেতে খুবই ভালো এবং অর্গানিক। এই পদ্মা নদীতে হরেক রকমের মাছ পাওয়া যায়, যেমন পিউলি মাছ, কাটা পাতাসি মাছ, রিঠা মাছ, খয়রা মাছ, হরেক রকমের মাছ পাওয়া যায়, এবং এইসব মাছ খুবই সুস্বাদু। আমি এখন পদ্মা নদীর পাড়ে চলে আসছি। এটাকে বলা হয় পাহাড়ি। এই পাহাড়ি ভাঙতে 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 কোনো এক সময় 4-5 বছর পর একবার শহরের কাছাকাছি চলে যাবে। এখান থেকে শহর হলো 1/2 কিলোমিটার। ভাঙতে 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 পলিমাটিগুলা তখন অন্য সাইডে চলে যাবে, তারপর এগুলো ভাঙতে ভাঙতে শহরের কাছাকাছি চলে যাবে।
বর্তমানে আমি এখন রাজশাহী শহরের দরগাপাড়া ঘাট সংলগ্ন আছি। এখান থেকে দরগাপাড়া একবারে সোজা। এখানেও খেয়াল করে দেখেন 15-20 দিন আগেও এখানে পানি ছিল, পানিগুলো নেমে গেছে এবং সামনে নদী চলে গেছে। এখানে সবুজ শ্যাওলার সৃষ্টি হয়েছে, এগুলো সব শ্যাওলা, আর পানি সামনে চলে গেছে। 15-20 দিন আগে এই নৌকাটি পানির উপরেই ছিল, কিন্তু পানিটা নেমে যাওয়ার ফলে এই নৌকাটা এখন চরের পুরে রয়ে গেছে। ভালো করে খেয়াল করে দেখেন বন্ধুরা, এই নৌকাটা 15 দিন আগে এই দেখেন লেয়ার দেখেন, এই দেখেন পানির উপরেই ছিল, কিন্তু পানিগুলো নেমে যাওয়ার জন্য নৌকাটা এখন চরের পরে আছে, মানে মাটির পরে আছে এখন। এই পদ্মা নদীতে ঠিক বর্ষা যখন শেষ হয়ে যায়, মানে পানি যখন নেমে যায়, তখন এই পদ্মা নদীতে অনেক বড় বড় মাছ দেখা যায়, অনেক বড় বড় মাছ, রুই, কাতলা, বোয়াল, আইর, গজার, অনেক বড় ধরনের মাছ দেখা যায়। কিন্তু পদ্মা নদীর পানি যখন নিচে নেমে যাবে, দ্যাটস মিনস শীতকালের পর থেকে সেই মাছগুলো আর দেখা যায় না। কারণ কি? কারণটা হলো এই পদ্মা নদীর পাশে কিছু দূর আগিয়ে যাওয়ার পর 25 থেকে 30 কিলোমিটার দূরে চারঘাট নামে একটি জায়গা আছে। সেই চারঘাটের কিছু অংশ পদ্মার মধ্যে অভয়ারণ্য করে দিয়েছে, মাছের অভয়ারণ্য। সেখানে মাছ থাকে, বড় বড় মাছগুলা গিয়ে মাছগুলা সেখানে গিয়ে থাকে। সেখানে মাছ মারার কোনো অনুমতি নাই, এটা সরকার থেকে করে দেওয়া হয়েছে। সেখানে মাছগুলো ডিম পাড়ে এবং ওখানে মাছগুলো বড় হয়, এবং বর্ষার সময় যখন এই পদ্মার পানি যখন বাড়ে, তখন সেখান থেকে মাছগুলা বিভিন্ন দিক বিদিক চলে যায়, এবং তখন সেই মাছগুলা জেলেদের জালে ধরা পড়ে। এই পদ্মা নদীতে একসময় অনেক শোষক দেখা যেত। শোষক মানে কি? কালো কালো বড় বড়, শুয়োরের মতন দেখতে, কালো কালো বড় বড়, এবং মাথাটা হলো ছুঁচালকি, এটাকে শোষক বলা হয়। এই পদ্মাতে একসময় অনেক শোষক দেখা যেত, কিন্তু কালের বিবর্তনে ওগুলা প্রায় হারিয়ে যাচ্ছে। এখন দেখা যায়, কিন্তু পরিমাণটা অনেক কম। এছাড়াও এই পদ্মা নদীতে ব্যাপক আকারে ঘড়িয়াল দেখা যেত একসময়। 30-35 বছর আগেও অনেক ঘড়িয়াল দেখা গেছে, কিন্তু ইদানিং কালে এসে ঘড়িয়ালটাও হারিয়ে গেছে। ঘড়িয়ালটা কুমিরের মতন দেখতে অনেকটা, সেই ঘড়িয়ালটাও হারিয়ে গেছে। আমি যেহেতু এই রাজশাহী শহরে বসবাস করি এবং পদ্মার ধারে আমি প্রতিদিন একবার করে আসি, হাঁটার জন্য হলেও আসি, কিন্তু এই 5-7 বছরের মধ্যে আমি কোনো দিন ঘড়িয়াল বা শোষক আমি দেখিনি। কিন্তু আগে আমি দেখতাম, হয়তো জেলেদের জালেও হয়তো শোষক 2-1টা ধরা পড়েছে, এরকম ঘটনাও আমি দেখেছি। এবং মাঝে মাঝে শোষক এই পদ্মার পানির উপর দিয়ে এইভাবে উঠে আবার নিচের দিক নামে, শোষককে আমি দেখেছি। এরকম একটা না, একবারে 3-4টা শোষক এইভাবে উঠে এইভাবে পানির মধ্যে নামে। বন্ধুরা, এই পদ্মার চরে শীতকালে হরেক রকমের পাখি আসে, এবং নাম না জানাও অনেক ধরনের পাখি আসে, অনেক প্রজাতির পাখি আসে। তার মধ্যে চকা হলো অন্যতম। চকা হলো মুরগির মতন দেখতে, সোনালি মুরগির মতন দেখতে, একবারে মুরগির মতন, আর ওজন প্রায় 1.25 কেজি থেকে 1.5 কেজি মতন হয়। এটা হলো চকা, এবং চকা খুব দ্রুত উঠতে পারে, একে ধরা খুব মুশকিল। কিন্তু ইদানিংকালে চকাও হারিয়ে যাচ্ছে, তারপরও চকা এখনও দেখতে পাওয়া যায়, এবং হরেক রকমের পাখি এই পদ্মায় শীতকালে বিশেষ করে দেখতে পাওয়া যায়। ইদানিংকালে পদ্মার চরে রাসেল ভাইপারের আক্রমণ খুব বেশি হচ্ছে। মানে রাসেল ভাইপার সাপ, একটা প্রজাতির সাপ, এই পানির উপর দিয়ে এরা চলে আসে, এবং পদ্মা নদীর চরের আশেপাশে এই রাসেল ভাইপার সাপ এখন অনেক দেখা যাচ্ছে। প্রায় মানুষের কাছ থেকে আমি শুনছি যে ওখানে রাসেল ভাইপার আছে, বা ওখানে দেখেছে ওরা। এরকম অনেক কয়েকজন মানুষও আমাকে বলেছে যে এখানে রাসেল ভাইপার সাপ দেখা গেছে। আমি এখন পদ্মা নদী থেকে চরের উপর দিয়ে হেঁটে এখন উপরে পাহাড়িতে আমি দাঁড়িয়ে আছি। এই যে পাহাড়ের উপর যে আমি দাঁড়িয়ে আছি, এই যে নিচে দেখেন প্রায় 40 ফুট ডাউন, ভালো করে খেয়াল করে দেখেন, নিচে প্রায় 40 ফুট ডাউন। এই পাহাড়ের নিচের অংশে অনেক ফুটা ফুটা আছে, এরকম 1 হাত মতো লম্বা এরকম ফুটা আছে বা ফোকর আছে। সেই ফোকরের মধ্যে অনেক প্রজাতির পাখি এই রাত্রিবেলা থাকে, অনেক প্রজাতির পাখি। এখানে আমার পায়ের নিচেই অনেক ধরনের পাখি আমি এখনই ঢুকতে দেখলাম। এরা দিনের বেলায় থাকে না, এরা রাত্রিবেলা ঠিক সন্ধ্যার সময় আসে, সারা রাত থাকে, আবার ভোরবেলা উড়ে চলে যায়। এরকম এই পদ্মা নদীর পার ঘেঁষে যতদূর এরকম পার গেছে, এরকম ফোকর আছে, এবং ফোকরের মধ্যে হরেক রকমের পাখি থাকে।